আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দর্শক, শুভ নববর্ষ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আবদুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল, বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল, ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে।
কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে সেটি হলো সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন, শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতির নির্বাচন আছে যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতি নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে।
পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এ ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার, কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগের দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এরই মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামে দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। সেটি নিয়ে এরই মধ্যে জামাত ও এনসিপি শীর্ষ কয়েকজন নেতার সাথে তাদের বৈঠক হয়েছে, এমন দাবিও পাওয়া গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে। জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ এক রকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর, সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগ ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব পালনে। বাংলাদেশে বৈশাখ পালন ঠিক হবে কিনা, পয়লা বৈশাখ যথেষ্টভাবে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক ঐতিহ্য নিদর্শন বহন করে কিনা, কিংবা বাংলার ধর্মের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের সঙ্গে এই নববর্ষ উদযাপনটা সাংঘর্ষিক কিনা, এ নিয়ে নানা তর্কের পর তীব্র বিতর্কে রীতিমতো মঙ্গল শোভাযাত্রার নাম অনেক বিতর্কের পর আনন্দ শোভাযাত্রায় ঠেকিয়ে ইউনূস সরকারের আমলে
নববর্ষ উদযাপনটা আদৌ ঠিক কিনা, এটা আসলে রাষ্ট্র অনুমোদন করে কিনা, সরকার এই বিষয়টাকে কেমন ভাবে দেখছে, আর শক্তিশালী রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো আদৌ চায় কিনা বাংলাদেশে নববর্ষ পালিত হোক, এসব সন্দেহে 2025-এর নববর্ষের সকল আনন্দ ম্লান করে দেওয়ার পর 2026-এ এসে জামায়াতে ইসলামী সম্ভবত বুঝতে পেরেছে যে বাংলাদেশে রাজনীতিতে টিকতে হলে এক চিমটি বৈশাখ, এক চিমটি মুক্তিযুদ্ধ রাজনীতিতে একরকমের ঘুঁটা দিয়ে একটা স্যালাইন তৈরি না করলেই নয়। মানে আগের যুক্তির সঙ্গে এখন যুক্তি মিলুক বা না মিলুক, রাজনীতির মূলধারায় যখন জামায়াতে ইসলামী চলে আসতে চাইছে, মূলত বাংলাদেশের ক্ষমতায় যখন এক সময় ভোট পেয়ে হোক বা যে কোনো বিপ্লবের মাধ্যমে হোক ক্ষমতার কেন্দ্রে যাওয়ার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী, প্রায় 18 মাস ধরে তাদের মতামত অনুযায়ী এক রকমের সরকার পরিচালনার পরও যখন সেই কেন্দ্রে তারা পৌঁছতে পারলো না, সরকার গঠন করতে পারলো না, এখন সম্ভবত জ্ঞান ফিরে পেয়ে জামায়াতে ইসলামী পরিষ্কার বুঝেছে একটু বৈশাখ উদযাপন করতেই হবে, একটু করে মুক্তিযুদ্ধকেও স্বীকৃতি দিতেই হবে বাঙালির রাজনীতির কেন্দ্রে অবস্থান করতে হলে। মানে জামায়াতে ইসলামী এই যে বিদেশিদের দূতাবাসগুলোর কিংবা বাংলাদেশে রাজনীতিতে যারা নিয়ন্ত্রক শক্তি, সেসব আন্তর্জাতিক পক্ষের যে শেষ পর্যন্ত কোনো সমর্থন পেল না, জামায়াতে ইসলামী জানে তার একটা বড় কারণ ছিল তাদের এসব বাড়াবাড়ি, যে এইসব পয়লা বৈশাখ করা ঠিক আছে কিনা, কি নামে শোভাযাত্রা হতে পারবে, কি পোশাক পরা যাবে পরা যাবে না, কিংবা বাংলাদেশে আদৌ বিজয় দিবস, স্বাধীনতা দিবস করা যাবে কিনা, এসব নিয়ে মানুষের ভেতরে তারা যে আতঙ্ক সৃষ্টি করেছে, কিংবা মানে আদৌ বাঙালি গান গাইতে পারবে কিনা, এসব নিয়ে তারা যে ধরনের জোর জবরদস্তি করেছে ইউনূসের 18 মাসে, তাতে জামায়াতে ইসলামীর অনেক পয়েন্ট কাটা গেছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে এমন বিপ্লব ঘটিয়ে তারা যেই সরকারে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেই সরকারে কিনা গিয়ে আসীন হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী সেই সুযোগ থেকে ছিটকে পড়েছে। কাজেই জামায়াতে ইসলামী এখন একেবারে পরিষ্কারভাবে এই ঘোষণা নিয়ে এবারের নববর্ষ উদযাপন করতে এসেছে। প্রথম আলো শিরোনাম করেছে, জামায়াতে ইসলামীর নেতা সাইফুল আলম খান বলেছেন যে জামায়াত পয়লা বৈশাখকে ধারণ করে। জামায়াতের বৈশাখী শোভাযাত্রার প্রসঙ্গটি সারা বাংলাদেশের সকল পত্রপত্রিকাতেই খুব স্বাভাবিকভাবে শিরোনাম হয়েছে, কারণ এ তো এক বিচিত্র ব্যাপার বটেই। মানে জামায়াত সে কিনা আবার শোভাযাত্রা করছে, বৈশাখী শোভাযাত্রা, যেই শোভাযাত্রার বিরুদ্ধে তাদের এত বড় অবস্থান, এবং পত্রিকাগুলো লিখছে জামায়াত সেই বৈশাখী শোভাযাত্রায় শুধু যে লাল, সাদা, হলুদ এরকম নানা রঙের কাপড় পরে তাদের নেতা, কর্মী, পরিবারের সদস্যরা হাজির হয়েছিলেন তাই নয়, সেই শোভাযাত্রায় তারাও বিভিন্ন দেশীয় মোটিভ নিয়ে হাজির হয়েছিলেন। বাহারি সাজে রঙিন পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিবর্গের অনেকে মাথায় মাথাল পরে চাষি সেজে আসেন, অনেকের হাতে ছিল ঘুড়ি, কুলা, চাই, খলুই ইত্যাদি। আর শোভাযাত্রাটি হাইকোর্ট মোড় থেকে রমনা পার্কে গিয়ে শেষ হয়, আর শেষ হওয়ার পর রমনা পার্কের বকুলতলায় জামায়াতে ইসলামী একটা বৈশাখী উৎসব আয়োজন করে সেই রমনা পার্কে গিয়েই, মানে যেটা ছায়ানটের বৈশাখী প্রভাতী সঙ্গীতের জায়গা, যেই উৎসব বা আয়োজনের মাধ্যমে বাঙালি সেই 60-এর দশক থেকে নববর্ষ উদযাপন ঢাকা শহরে শুরু করেছে, ঢাকা শহরে শুরু করে, সেই রমনা পার্কে গিয়েই বকুলতলায় আশ্রয় নেয় জামায়াতে ইসলামী এবং সেখানে গিয়ে জামায়াতে ইসলামী তাদের বৈশাখী উৎসবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা এসব পরিবেশন করে এবং আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর এই বৈশাখী উৎসবে। মানে জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে
বলছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ একরকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর। সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগও ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী, এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব পালনে। জামায়াতে ইসলামীর যে নেতা কথা বলেছেন এই উৎসব পালন সম্পর্কে বৈশাখী শোভাযাত্রা থেকে, ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন তিনি বলেছেন যে মনে রাখতে হবে যে মানুষের মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক রাব্বুল আলামিন আল্লাহ। তবে এদেশের কোন সম্প্রদায় যদি বিশ্বাস করে অন্য কোথাও তাদের মঙ্গল ভাগ্য জড়িত, তাতেও জামায়াতের কোনো আপত্তি নেই। সে বিশ্বাসে জামায়াত বাধা সৃষ্টি করতে চায় না। ঢাকা 12 আসনের এই সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আরো বলেছেন তৌহিদ এবং রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিতে ইসলাম ধারণ করে, ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতি ধারণ করে, এটা হলো ইসলামের বড় সৌন্দর্য। আগামী দিনগুলোয় বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব, কিন্তু আমি এমন কাজ করব না যেটা ইসলামের সঙ্গে কন্ট্রাডিক্ট করে। ইসলামের মূল যে কথা তৌহিদ রিসালাতের সঙ্গে বিপরীতমুখী। মানে এই যে জামায়াতে ইসলামী একরকম এই নেতার কথায় পরিষ্কার যে তারা এতদিন পয়লা বৈশাখের বিরুদ্ধে যে কথাগুলো বলে এসেছিলেন সে কথাগুলো ভুলে গিয়ে এখন যে তারাই শোভাযাত্রায় আর ভাওয়াইয়া ভাটিয়ালি গান গাইতে রমনায় নেমে পড়েছেন, এই বিষয়টা নিয়ে নিজেরাই নিজেদের কাছে এখনো ঠিক পরিষ্কার হয়ে উঠতে পারছেন না বলেই সম্ভবত একরকমের জবাবদিহিতার প্রয়োজন বোধ করছেন। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশিরা আসলে জামায়াতে ইসলামীর কাছে কি প্রত্যাশা করেছে, যে কারণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচনের কয়েক মাস আগে থেকে বারবার সাক্ষাৎকার দিয়ে বলতে হলো যে তারা শরিয়া আইন চান না বাংলাদেশে। ঠিক সেই একই কারণে জামায়াতে ইসলামীকে এখন এই যে পয়লা বৈশাখ পালনে অন্যরা অন্য বিশ্বাস থেকেও যদি পালন করে তাদের কোনো আপত্তি নাই, এবং তারা এখন থেকে সব সময় বাংলাদেশের সব মানুষকে নিয়ে এই উৎসবটি পালন করতে চান, ধারণ করতে চান, সেই প্রতিশ্রুতি সংবাদ মাধ্যমের সামনে এসে দিতে হলো। জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রায় সাইফুল আলম খান ছাড়াও কিন্তু ঢাকা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর একটি সাংস্কৃতিক সংসদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, ওই সংগঠনের সদস্যরা এবং জামায়াতের মহানগরের অনেক নেতাকর্মীরা ছিলেন। ধারণা করা যায় যে বিভিন্ন জায়গার সংসদ সদস্যরা এবার ঢাকার উদযাপনে যেমন অংশ নিয়েছেন, আগামীতে হয়তো তারা এই উদযাপন সারা দেশেই ছড়িয়ে দেবেন। কিন্তু কেন তারা মনে করছেন যে বাংলাদেশের একটা সম্প্রদায় যারা পয়লা বৈশাখ উদযাপন করে তারা কিনা অন্য কোথাও তাদের মঙ্গল আর ভাগ্য জড়িত বলে মনে করে, সেটার আবার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম RTVর একটি লেখায়। মানে কি ধরনের বিতর্ক এখন একেবারে মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মূলধারায় আলোচিত হচ্ছে তার প্রমাণ RTV লিখছে পয়লা বৈশাখ নিয়ে ইসলামী মতভেদ। এই প্রতিবেদনে তারা উল্লেখ করছেন যে তাদেরকে ইসলামের দৃষ্টিতে আপত্তির কারণ কি এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদরা জানিয়েছেন যে ইসলামী আকীদা অনুযায়ী কল্যাণ ও অকল্যাণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। পয়লা বৈশাখের ভোরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি রয়েছে, সেখানে যে অগ্নি স্নানে শুচি হোক ধরা এমন বিশ্বাস প্রচলিত, অর্থাৎ সূর্যের প্রখর আলোয় বা আগুনে স্নান প্রকৃতির জীর্ণতা, পুরনো বছরের সব ব্যর্থতা ও ক্লান্তি দূর করে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক, এগুলো অনেকের মতেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির প্রভাব বহন করে। তো এ কারণেই এই বিষয়টি নিয়ে ইসলামী চিন্তাবিদদের আপত্তি আছে। RTV আরো লিখছে যে আলেমদের একটা অংশের মতে বৈশাখের বিভিন্ন মেলা ও শোভাযাত্রায় নারী পুরুষের অবাধ মেলামেশা, অপ্রয়োজনীয় ব্যয় ও কিছু অশালীনতা দেখা যায়, যা ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বাংলাদেশে ঠিক কারা পয়লা বৈশাখের খুব ভোরে ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি পালন করেন, সে উত্তর কিন্তু আরটিভির এই প্রতিবেদন থেকে জানা যায় না, কিংবা কোন ইসলামী চিন্তাবিদেরা আরটিভিকে এই উদ্বেগের কথা জানিয়েছেন সেটাও সেই প্রতিবেদন পড়লে বোঝা যায় না। তবে এবার কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এ দফায় নববর্ষের বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের দায়িত্বরত সকল দূতাবাসের রাষ্ট্রদূতদের কাছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ওই যে বলছিলাম যে একদিকে বাংলাদেশের ভোটারদের কাছে, মানুষের কাছে প্রমাণ করা যে জামায়াতে ইসলামী আসলে বাংলাদেশের সকল উৎসবই মেনে নিতে রাজি আছে, তারা যদি ক্ষমতায়ও আসে, তাদের যদি আপনি ভোটও দেন, তাদেরকে রাজনীতির কেন্দ্রে রাখলেও বাংলাদেশ থেকে ওই 2025-এ যেমন রব ওঠানো হয়েছিল সেই আওয়াজ তুলে পয়লা বৈশাখ উদযাপনটা বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। সেটা যেমন জামায়াতে ইসলামী প্রমাণ করতে নিজেরাই রঙিন কাপড় পরে নানা রকম মোটিফ নিয়ে শোভাযাত্রা করতে আর গান গাইতে নেমে পড়েছে এবার, ঠিক তেমনি ভাবে জামায়াতের আমির সরাসরি বার্তা পাঠিয়েছেন যাদের এক রকমের আশঙ্কার মুখে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী এ দফায় নির্বাচনে জয়লাভ করতে পারল না। বিদেশের মিশন প্রধানদের কাছে ঢাকায় তিনি ইমেইল বার্তায় বলেছেন যে বাংলা নববর্ষের এই আনন্দক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর থেকে নতুন সম্ভাবনার শুভ সূচনা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও সম্প্রীতির শাশ্বত গৌরবকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই বৈষম্যহীন আগামীর বাংলাদেশের পথে। ভাবেন জামায়াতে ইসলামী কিনা আমাদের সমৃদ্ধ সংস্কৃতির কথা বলছেন সম্প্রীতির সমৃদ্ধ গৌরবের কথা। তো এটা বাঙালি সংস্কৃতি কিনা বলা মুশকিল। ঠিক যেমনি ভাবে ইংরেজিতে যখন লিখেছেন জামায়াতের আমির মিশন প্রধানদের উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, তখন তিনি বলছেন অন দ্য অসপিশিয়াস অকেশন অফ পহেলা বৈশাখ, দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, এই শুভেচ্ছা তিনি জানাচ্ছেন। অসপিশিয়াস অকেশনের বাংলা প্রথমেই যেটা মাথায় আসে নিশ্চিতভাবে সে বাংলা হয়ে ওঠে বাংলা নববর্ষের এই মঙ্গলময় ক্ষণে। অসপিশিয়াসের অর্থ তো সাধারণভাবে আমরা মঙ্গলময়ই করতে চাই। কে বলতে পারে হয়তো শুভ অর্থে এই শব্দটি ব্যবহার করেছেন জামায়াতের আমির। কে না জানে মঙ্গল শব্দে তাদের আপত্তির কথা। তবে জামায়াতে ইসলামীর এই নববর্ষ উদযাপনে শোভাযাত্রা নামিয়ে ফেলা, গান বাজনার মাধ্যমে নববর্ষকে আহ্বান জানানো প্রমাণ করে বাংলাদেশে সত্যিকার অর্থে এক চিমটি বৈশাখ ছাড়া রাজনীতিতে বা আসলে মূলধারায় টিকে থাকা মুশকিল। বাঙালি সংস্কৃতির সেই শক্তিটা সম্ভবত জামায়াতে ইসলামী বুঝতে পেরেছে এ দফায় অনেক সুযোগ হারিয়ে।